Hello everyone, welcome back to another lecture video for biology. আজকে আমরা মাইক্রোস্কোপি নিয়ে আলোচনা করব। আগের ভিডিওটায় আমরা মাইক্রোস্কোপি নিয়ে আলোচনা করছিলাম। আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। আজকে আমরা ওখান থেকে আবার রিস্টার্ট করব, কারণ আরো ডিটেইলসে আমাদের ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিটাকে পড়তে হবে। তো চলো দেখে নেওয়া যাক ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি কি বলছে। ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপি যেসব অর্গানিজমসের জন্য ইউজ করা যাচ্ছে না বা যায় না, সেই সব অর্গানিজমসের জন্য আমরা ইউজ করি ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। এই ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি বেসিক্যালি সেই সব অর্গানিজমসের জন্য ইউজ করি যারা হচ্ছে লাইট সেন্সিটিভ আর খুব ইজিলি স্টেন করা যায় না। যে সমস্ত অর্গানিজমগুলোকে তাদের ক্ষেত্রে আমরা করি হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি, কারণ ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে কিন্তু স্টেনের ইউজ করা হয় না, যেরকম ব্রাইট ফিল্ড বা ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপির ক্ষেত্রে স্টেন ইউজ করা হয়। আর যেহেতু স্টেন ইউজ করা হয় না ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্গানিজমটা কিন্তু জীবিত কন্ডিশনে কিন্তু আমরা সেটাকে স্টাডি করতে পারি। তো যদি জীবিত কন্ডিশনে আমরা সেটাকে স্টাডি করছি, তাহলে তাদের মুভমেন্ট, তাদের মেটাবলিজম, এগুলোও কিন্তু আমরা স্টাডি করতে পারি আন্ডার ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। ঠিক আছে, এটার বেসিক প্রিন্সিপাল কিন্তু একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড যার কন্ট্রাস্টে একটা লাইট স্পেসিমেন থাকবে, যেটা দিয়ে আমরা আরো ভালোভাবে অর্গানিজমটাকে ভিজুয়ালাইজ করতে পারবো। তো চলো দেখে নিই এরপরে কি বলছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি আমাদের। এরপরে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি বলছে এই যে ডার্ক ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমরা ক্রিয়েট করছি বা কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারছি বা অ্যাচিভ করতে পারছি। সোললি এই স্পেসিমেনটাকেই খালি আমরা কি করি, স্পেসিমেনটাকেই খালি আমরা ইলিউমিনেট করি, আমরা আশেপাশের জায়গাগুলোকে কিন্তু ইলিউমিনেট করি না। আর এই খালি অবজেক্টটাকে ইলিউমিনেট করা, যে বাদ বাকি যে ব্যাকগ্রাউন্ডটাকে যে আমরা ইলিউমিনেট করতে দিচ্ছি না বা করছি না, সেটাকে কে কন্ট্রোল করে? সেটাকে কন্ট্রোল করা হচ্ছে কন্ডেন্সার। ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপের যে কন্ডেন্সারটা, সেটার কাজটা হচ্ছে নট অনলি কনভার্জিং দ্য লাইট রেজ বাট অলসো স্ক্যাটারিং দেম। কি বললাম, মানে হচ্ছে খালি এক জায়গায় জড়ো করাই কাজ না, বেসিক কন্ডেন্সারের কাজ কিন্তু লাইট রেজ জড়ো করা। কিন্তু এই ক্ষেত্রে মানে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপির ক্ষেত্রে একটা এডিশনাল কাজ করে, সেটা হচ্ছে স্পেসিমেনকে চারিদিক থেকে এটা ইলুমিনেট করার চেষ্টা করে বা ইলুমিনেট করে ডিফারেন্ট ডাইরেকশনস থেকে। ঠিক আছে, তো ডিফারেন্ট ডাইরেকশনস থেকে যখন ইলুমিনেট করছে, তাহলে আরো বেশি ভালোভাবে আমাদের অবজেক্টটা ইলুমিনেট হচ্ছে। তার সাথে সাথে আমাদের মানে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপের যে কন্ডেন্সারটা আছে, সেটা আরেকটা কাজ করে। সেটা কি কাজ করে? সেটা কাজ করে হচ্ছে যাতে লাইটটা স্পেসিমেনের মধ্যে দিয়ে না চলে যায়, সেটাও কিন্তু রেগুলেট করে। কারণ লাইট স্পেসিমেনের মধ্যে দিয়ে চলে গেলেই আমরা কিন্তু অন্য রকমের ইমেজ পেতে পারি, তার জন্য। আচ্ছা, এরপরে দেখো আরেকটা জিনিস কি বলছে, যে সাম লাইট ইজ রিফ্লেক্টেড ফ্রম দ্য অবজেক্ট ইনটু দ্য লেন্স and the object is clearly seen, but since there is no direct background light, the surrounding area appears dark. যেহেতু এখানে সোললি কোনো অন্য রকমের লাইট রেজ ইউজ করছি না, খালি আমাদের যেটুকুনি লাইট আমাদের স্পেসিমেনটাকে ইলুমিনেট করার জন্য ইউজ করা হচ্ছে, ঠিক সেটুকুনি ইউজ করছি, এর জন্য ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডার্ক আসছে। এখানে একটা ছবি দেওয়া আছে দেখো, এ আর বি বলে। এটা হচ্ছে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপির ছবি, আর বিটা হচ্ছে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপির ছবি। এখানে লাইট ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপির ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো এই কন্ডেন্সার যেটা আছে সেটা কনভার্জ করলো, মানে এক জায়গায় জড়ো করলো লাইট রেজ গুলোকে, দিয়ে স্পেসিমেনের মধ্যে দিয়ে কিন্তু লাইট গুলোকে নিয়ে যাচ্ছে। স্পেসিমেনের মধ্যে দিয়ে লাইট গুলো নিয়ে গিয়ে ডাইরেক্টলি হিট করছে অবজেক্টিভ লেন্স, সেখান থেকে চলে যাচ্ছে আইপিস। কিন্তু ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপির ক্ষেত্রে দেখো, এখানে কন্ডেন্সারের মধ্যে দিয়ে কিরকম স্ক্যাটারিংটা হচ্ছে, দেখো ছড়িয়ে যাচ্ছে, দেখো লাইটটা কিরকম। আর যেটুকুনি ছড়িয়ে যাচ্ছে সেইটুকুনি থেকেই কনভার্জ করে কিন্তু এই অবজেক্টিভ লেন্সের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এখানে দেখো একটা বেসিক ডিফারেন্স দিয়েছে, সেটা হচ্ছে দ্য কন্ডেন্সার অফ ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ concentrates and transmits light directly through the specimen, কিন্তু the dark field condenser deflect the light rays so that they reflect off the specimen at an angle before they are collected and focused into the image. লাইট ফিল্ড বা ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে ডাইরেক্টলি থ্রু দ্য স্পেসিমেন নিয়ে যাচ্ছে, আর
এই ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপির ক্ষেত্রে এমন অ্যাঙ্গুলার ডাইরেকশনে এটা স্ক্যাটার করছে যাতে যেটুকুনি বেঁচে রয়েছে, যেটুকুনি কালেক্ট করতে পারছে সেটুকুনি অবজেক্টিভ লেন্স দিয়ে পাস হচ্ছে, তাছাড়া কিন্তু পাস হচ্ছে না। তো দিস ইজ অল অ্যাবাউট ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি। আমাদের কিন্তু অনেক ধরনের মাইক্রোস্কোপ আছে, যেরকম ইলেকট্রন মাইক্রোস্কোপ, ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ, ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, এরকম বিভিন্ন ধরনের কিন্তু মাইক্রোস্কোপ আমাদের আছে, যেটা দিয়ে আমরা বিভিন্ন অবজেক্টসকে ভিজুয়ালাইজ করে থাকি। বিভিন্ন অবজেক্টসকে ভিজুয়ালাইজ ইন দ্য সেন্স যে ধরো যে অর্গানিজমটা যেরকম ভাবে ভিজুয়ালাইজ হলে বেশি ভালোভাবে আমরা দেখতে পারবো, বেশি ভালোভাবে স্টাডি করতে পারবো, সেই প্রসেসটাকেই কিন্তু আমরা নিজেকে অ্যাডাপ্ট করে নিই। তো চলো দেখা যাক ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপিতে কি বলছে। ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি বলছে হচ্ছে যে এখানে কিন্তু কোনো স্টেইন ইউজ করা হয় না, জাস্ট লাইক ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। তাহলে আমাদের অর্গানিজম গুলো বা স্পেসিমেন গুলো কিন্তু জীবিত কন্ডিশনে থাকে, মারে না। আচ্ছা, এই সব অর্গানিজমসকে অবজার্ভ করার জন্য এই যে ধরো লিভিং অর্গানিজম, লিভিং টাইপ অফ অর্গানিজম, তাদের মুভমেন্ট, তাদের মেটাবলিজম, এগুলো দেখার জন্য কিন্তু ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি হচ্ছে বেস্ট। তাহলে চলো এই ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি দিয়ে কি কি ভিজুয়ালাইজ করতে পারি আমরা দেখে নিই। ইন্টারনাল ডিটেলস, সাথে সাথে কিভাবে মুভ করছে, তার সাথে সাথে মেটাবলিজম। ঠিক আছে, different component of the cell has slight difference in their refractive indices, and these differences causes light rays to be bent or refracted when they pass from one portion of the cell to the another. কি বলছে যে একটা সেলের মধ্যে তো অনেক রকমের বিভিন্ন ধরনের পার্টিকেল থাকে, রাইট? তো বিভিন্ন ধরনের যে পার্টিকেলস গুলো আছে সেগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের কিন্তু লাইটটাকে অ্যাবজর্ব করার আর রিফ্লেক্ট করার ক্ষমতা রাখে। সো দে হ্যাভ ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে একটা অবজেক্টের মধ্যে দিয়ে যখন একটা লাইট পাস করছে তখন সেটা ওর ভেতর থেকে কিভাবে ডিফ্র্যাক্টেড হয়ে, মানে কিভাবে বেঁকে চুড়ে বেরোবে বা সেখান দিয়ে ঢুকবে কিনা আদৌ পুরোটাই রিফ্লেক্ট হয়ে যাবে, সেটা কিন্তু পার্টিকেলের ওপর ডিপেন্ড করছে। আর এই যে প্রপার্টিটা যেটা দিয়ে বিভিন্ন রকম মানে অ্যাঙ্গুলার মুভমেন্ট করতে পারছে একটা লাইট বিভিন্ন স্পেসিমেনের মধ্যে থেকে, সেটাকে কিন্তু বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস। তো এই ধরো বিভিন্ন কম্পোনেন্টের যে ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস আছে, সেটাই কিন্তু একই রকম লাইট কিন্তু ঢুকছে, একটা অর্গানিজমে একই রকম লাইট ঢুকছে, বিভিন্ন রকম লাইট দিয়ে কিন্তু আমরা এলিমিনেট করছি না, কিন্তু এই অর্গানেলি গুলো কোনটা কিরকম ভাবে রিফ্র্যাক্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় বেরোচ্ছে, কিভাবে রিফ্লেক্ট করছে, সেটার উপরে কিন্তু ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপির প্রিন্সিপাল রয়েছে। ঠিক আছে, এটা গেল ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপির প্রিন্সিপাল। আচ্ছা, আর কি বলছে দেখো, this type of microscope contains a series of special filters and diaphragm that splits the light beam and throws the rays slightly out of phase। মানে এই মাইক্রোস্কোপের বিভিন্ন স্পেশাল ফিল্টার থাকে, ডায়াফ্রাম থাকে, তাদের কি কাজ হচ্ছে যে কোনো লাইট রে যেটা ঢুকছে সেটাকে ভেঙে দেয়, সেটাকে স্প্লিট আপ করে দেয়, যাতে একটু রেজ গুলো আউট অফ ফেজ যায়, মানে একে অপরের সাথে সামঞ্জস্য রেখে না চলে, একটু একে অপরের থেকে আউট অফ ফেজ ভাবে চলে। ঠিক আছে, the separated light when passes through or around the specimen, then small difference in densities of the specimen results in different degrees of brightness and contrast। কি বলছে, এই যে এই লাইটটাই যখন বিভিন্ন রকম পার্টিকেলের মধ্যে দিয়ে যাচ্ছে বা পার্টিকেলের সাইড দিয়ে যাচ্ছে, তখন তাদের বিভিন্ন ডিফারেন্ট ডেন্সিটিস এর জন্য তারা একটা হয়তো একটু বেশি ব্রাইট দেখাবে, একটা হয়তো কম ব্রাইট দেখাবে, একটা হয়তো আরো কম ব্রাইট দেখাবে, মানে একদম ডাল শো করবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফেজে কন্ট্রাস্ট হচ্ছে, মানে এই ব্রাইট ডাল এটার মধ্যে কন্ট্রাস্ট ক্যাপাসিটিটা হচ্ছে। তো এর জন্যই নামটা ফেজ কন্ট্রাস্ট, মানে দুটো বা তিনটে ফেজের মধ্যে যে কন্ট্রাস্ট করে যে মাইক্রোস্কোপি বা যে ছবিটা আমরা পাবো সেইটা বলা হচ্ছে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি। দিস ইজ অল অ্যাবাউট ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি দিয়ে আমরা অ্যালাইভ অর্গানিজমস গুলোকে দেখতে পাচ্ছি, তার সাথে সাথে কি দেখতে পাচ্ছি যে এদের প্রিন্সিপালটা কি, এদের ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস অনুযায়ী এরা লাইট রেজ কে বেন্ড বা রিফ্র্যাক্ট করছে, তার জন্য
ডিফারেন্ট ডিগ্রি অফ ব্রাইটনেস পাচ্ছি আমরা, সেই জন্যই এই ডিফারেন্ট ডিগ্রি অফ ব্রাইটনেসের জন্যই আমরা একটা কন্ট্রাস্ট ক্রিয়েটেড হচ্ছে, যেটা দিয়ে আমরা যে কোনো অর্গানিজমকে ভিজুয়ালাইজ করতে পারছি। তো দিস ইজ অল অ্যাবাউট ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি। এরপরে যে দুটো যে কটা আমরা ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোস্কোপি পড়বো সেগুলো কি কি দেখো। একটা হচ্ছে নোমার্সকি বা ডিফারেন্সিয়াল ইন্টারফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি। এখানে কি বলছে, নোমার্সকি হচ্ছে সেই সায়েন্টিস্টটা যেটা এটা ইনভেন্ট করেছিল, তো তার উপরেই নামটা নোমার্সকি মাইক্রোস্কোপি। এর প্রিন্সিপালটা কি হচ্ছে দেখো, যে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের মতনই এটা কাজ করছে, বাট এটার গ্রেটার রেজলিউশন। মানে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপির ধরো রেজলিউশন 1, তাহলে এই নোমার্সকি মাইক্রোস্কোপির রেজলিউশন হচ্ছে 2। মানে এই ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপিরই প্রিন্সিপাল, বাট রেজলিউশনটা হচ্ছে গ্রেটার। আর ভেরি শর্ট ডেপথ অফ ফিল্ড, ঠিক আছে, মানে খুব কম ডিফারেন্স থাকে দুটো ডেন্সিটির মধ্যে, খুব সুন্দরভাবে এটা অ্যাডজাস্টেড হয়ে যায় দুটো ইমেজ বা একটা স্পেসিমেনের ভেতরে দুটো পার্টিকেলকে ভিজুয়ালাইজ করার জন্য। প্লাস দে প্রডিউস আ নিয়ারলি 3-dimensional ইমেজ, মানে একটা 3D ইমেজ ক্রিয়েট করে, যাতে আমরা মানে সেলটাকে মনে হয় একদম লিভিং সেলই আমরা যেহেতু স্টাডি করি, কিন্তু তারও আরো একটা বেস তৈরি করে আনে 3-dimensional ইমেজের মতন করে। আচ্ছা, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি যেটা আমি বলছিলাম, সেখানে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে কি করা হয়, লাইট নর্মাল লাইটের জায়গায় আলট্রাভায়োলেট লাইট দিয়ে ইলুমিনেট করা হয়। ঠিক আছে, আলট্রাভায়োলেট লাইট ইউজ করা হয় কোনো অবজেক্টকে ইলুমিনেট করার জন্য। আর ফ্লুরোসেন্স ব্যাপারটা হচ্ছে, ফ্লুরোসেন্স মলিকিউলসের একটা ক্যারেক্টারিস্টিক কি হয়, যে যে ওয়েভলেন্থ দিয়ে আমরা যে কোনো একটা, ধরো ওয়েভলেন্থ 260 ন্যানোমিটার, ঠিক আছে, 260 ন্যানোমিটার দিয়ে আমি একটা অবজেক্টকে ইলুমিনেট করলাম। এবার সেটা সেই 260 ন্যানোমিটারটাকে অ্যাবজর্ব করবে। এবার যখন সে রিফ্লেক্ট করবে সেই লাইটটা, সেটা কিন্তু আর 260 থাকবে না, সেটা হয়ে যাবে হচ্ছে 280 ন্যানোমিটার। মানে যা দিয়ে ইলুমিনেট করেছিলাম তার থেকে বেশি ওয়েভলেন্থের লাইট কিন্তু ও গিভ আউট করবে। ঠিক আছে, সেটাই হচ্ছে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি বা ফ্লুরোসেন্স মলিকিউলসের একটা ক্যারেক্টারিস্টিক্স। তো ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে আলট্রাভায়োলেট লাইট ইউজ করা হচ্ছে কিসের জন্য, ইলুমিনেট করার জন্য অবজেক্টটাকে। প্লাস এরা কিন্তু স্টেন থাকে, মানে আনলাইক ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি আর ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি, ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপিতে কিন্তু অর্গানিজমস গুলোকে বা স্পেসিমেন গুলোকে ডাই করা হয় বা স্টেইন করা হয়। ঠিক আছে, আর তার সাথে সাথে কি বলছে, ডিফারেন্ট ওয়েভলেন্থের এমিট করে, মানে বিভিন্ন রকমের কালারের জন্য বিভিন্ন রকম ওয়েভলেন্থ এরা এমিট করে। মানে যেরকম আমরা জানি না যে রেড, ব্লু, ইয়েলো, যেটা আমাদের ট্রাফিক সিগন্যালে যেরকম লাইট থাকে, তাদের তো সবকটারই আলাদা আলাদা ওয়েভলেন্থ থাকে, একটা সবকটারই সিগনিফিকেন্স আছে আলাদা আলাদা ওয়েভলেন্থে। ঠিক সেরকমই ধরো ব্লু লাইট দিয়ে ইলুমিনেট হচ্ছে, বেরোচ্ছে হয়তো গ্রিন লাইট বা রেড লাইট, এরকম টাইপের ব্যাপার ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে। তাহলে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি, ফ্লুরোসেন্স মলিকিউল বোঝা গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কনফোকাল মাইক্রোস্কোপি। কনফোকাল মাইক্রোস্কোপিতে কি বলছে দেখো, কনফোকাল মাইক্রোস্কোপি হচ্ছে যে লেজার লাইট ইউজ করে। এখানে যেরকম ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে যেরকম আলট্রাভায়োলেট লাইট ইউজ করা হচ্ছে, কনফোকাল মাইক্রোস্কোপিতে কিন্তু লেজার লাইট ইউজ করা হচ্ছে। কিসের জন্য লেজার লাইটটা ইউজ করা হচ্ছে, থিন ফোকাল লেভেল সেকশনস পাওয়ার জন্য। মানে ধরো কোনো একটা স্পেসিমেন, সেটার একদম পাতলা অবস্থা বা একদম ডাইসেক্ট করলে পরে একদম যে থিন লেয়ারের যে স্ট্রাকচারটা আমরা পেতে পারি, যেরকম ধরো স্কিনের যে আমরা দেখতে পাচ্ছি এত পাতলা একটা স্কিন, কিন্তু সেই স্কিনটারই যদি আমরা কনফোকাল মাইক্রোস্কোপির আন্ডারে দেখি, তাহলে কিন্তু আমরা অনেক অনেক ডিফারেন্ট স্ট্রাকচারস পেতে পারবো। তো সেই লেজার লাইটটা ইউজ করা হয় যাতে থিন থেকে থিন সেকশনেরও খুব ভালো রকম 3D একটা স্ট্রাকচার আমরা স্টাডি করতে পারি উইথ 40 টাইমস গ্রেটার রেজলিউশন অ্যান্ড লেস আউট অফ ফোকাস লাইট। মানে দেখো বলছে এখানে এটা যে রেজলিউশনটা হচ্ছে সেটা হচ্ছে 40 টাইমস গ্রেটার, along with কোনো আউট অফ ফোকাস লাইট কিন্তু থাকে না। সব মাইক্রোস্কোপেরই একটু আধটু তো আউট অফ ফোকাস লাইট থাকবে, সেটাতে তো কোনো কোয়েশ্চেন নেই, বাট কোনটার বেশি কোনটার কম সেই অনুযায়ী আমরা ইউজ করি। তো এটার কনফোকাল মাইক্রোস্কোপের কিন্তু আউট অফ ফোকাস লাইট অনেকটাই কম। আচ্ছা, লাস্টে আজকের ভিডিও যে লাস্ট টপিকটা সেটা হচ্ছে ডিজিটাল মাইক্রোস্কোপি। ডিজিটাল মাইক্রোস্কোপিতে কি হয়, বেসিক্যালি একটা মাইক্রোস্কোপকে
একটা কম্পিউটারের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়, যাতে আমাদের আর চোখ লাগিয়ে দেখতে হয় না, ওই যে আইপিস বা অকুলার লেন্স যেটাকে বলা হচ্ছে সেটাকে আর যাতে চোখ না দিয়ে দেখতে হয়, তার জন্য ওটা মানে এমনভাবেই প্লেস করা আছে কম্পিউটারের সাথে যে যখন ওটা ইমেজিং বা ফোকাসিং হচ্ছে পুরো কম্পিউটারাইজড, অটোমেটিক্যালি লাইট অ্যাডজাস্ট করবে। মানে আর আমাদের ওই যেগুলো কোর স্ক্রিউ বা অ্যাডজাস্টমেন্ট স্ক্রিউ যেগুলো দেখছিলাম আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে, সেই রকম আর কিছু অ্যাডজাস্টমেন্টস করতে লাগবে না, ওই কম্পিউটারাইজড সবই অটোমেটিক্যালি হতে থাকবে। আর ফাইনালি আমাদেরকে কিন্তু একটা ফটোগ্রাফ উঠিয়েও দিতে পারবে, যেটা আমরা ফর ফিউচার রেফারেন্স রাখতে পারি। মানে ডাইরেক্টলি আমরা দেখতে পারি যত রকমের মাইক্রো অর্গানিজমের আমরা ছবি দেখি অনলাইনে, সবকটাই কিন্তু ডিজিটাল মাইক্রোস্কোপিরই কামাল। ঠিক আছে, এই ডিজিটাল মাইক্রোস্কোপির জন্যই আমরা কিন্তু অত সুন্দর ছবি দেখতে পারি। কারণ কি দেখো, নর্মালি যদি আমাদের কোনো মাইক্রোস্কোপিতে আমরা ম্যানুয়ালি দেখি, এবার সেটাকে যদি আঁকি স্লাইডলি, তো একটু তো এধার ওধার স্ট্রাকচার হবেই, কারণ অ্যাকিউরেট ড্রয়িং তো আর করা যায় না, একটু তো ডিফারেন্স হবেই। কিন্তু এই ডিজিটাল মাইক্রোস্কোপির ক্ষেত্রে কিন্তু কোনো এধার ওধার হওয়ার কোনো চান্স নেই। এখানে কিন্তু অ্যাকিউরেট যা দেখা যাচ্ছে মাইক্রোস্কোপি দিয়ে, যেরকম ছবিটা আসছে ঠিক সেরকম ছবি আমরা দেখতে পারি। তো আজকের ভিডিওটার জন্য এইটুকুনি, আর বাকি যে টপিকসগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব।